প্রতিটা মানুষের জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে। জীবন মানেই যুদ্ধ, সেখানে ব্যর্থতা সফলতা থাকে। আর জয় পরাজয়ের মাঝে আপনি যদি জয়ের কাছে হেরে গিয়ে নিজেকে হতাশায় শেষ করতে আত্মহত্যার মতো পথ বেছে নেন, তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। আপনার জীবনের শেষটাও কিন্তু পরাজয়ের মাধ্যমে হলো। যেখানে শেষ মনে করবেন সেখান থেকেই শুরু করবেন। আত্মহত্যা প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষ নয়, হবে শুরু। পুরো অনুষ্ঠান জুড়েই আমি আপনাদের সঙ্গে রয়েছি, এমজি রাব্বানী আহমেদ, এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার শামীমুল ইসলাম শামীম। আমরা কথা বলবো আত্মহত্যা প্রতিরোধের নানান বিষয় নিয়ে, চলবে আলোচনা। আপনারা আমার সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি শামীম ভাইয়ের কাছে। ভাই আসসালামু কেমন আছেন? আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখতেছেন। আপনারা সবাই কেমন আছেন রাব্বানি ভাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দর্শক, আপনারা বুঝতে পারতেছেন আমাদের বিষয়টা কি। আর যেহেতু একজন চলচ্চিত্রকার আছেন, আসলে আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলবো না, এটার বাহিরে কথা বলবো, কিন্তু হ্যাঁ, আমরা চলচ্চিত্র নিয়ে সর্বশেষ কথা বলবো। তো ভাইয়া, এই যে আমাদের সমাজের ব্যবস্থাটা বা মানসিক সমস্যা দিনকে দিন বেড়েই চলছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই হতাশাটা কাজ করে। হয়তো আমরা অনেকেরটা জানি বা অনেকেরটা জানি না। প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে নিজের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। হয়তো যারা সফলতা অর্জন করছে তাদের কথা ভিন্ন, কিন্তু মিডিল ক্লাসে যারা আছে মোটামুটি সবার ক্ষেত্রে এটা হয়। তো আপনার কাছে এই বিষয়টা, এই হতাশা, এই সুইসাইড বিষয়টা কি মনে হয়? ধন্যবাদ রাব্বানি ভাই। প্রথমেই ধন্যবাদ জানাই যে অসম্ভব সুন্দর একটা প্লট নিয়ে কাজ করছেন। আত্মহত্যা মানে মানুষের জীবন চলে যায়, হ্যাঁ, মানে বিনা অর্থে, বিনা প্ররোচনায়। হ্যাঁ, এটা এটা খুব মেনে নেওয়া খুব কষ্টকর। প্রথমত কথা হচ্ছে যে আত্মহত্যাটাকে আসলে আবেগের নাকি ঘৃণার, এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আমি আসলে বুঝি না যে আত্মহত্যা মানুষ কেন করবে। যেহেতু আমি নিজে করিনি, হ্যাঁ, সেহেতু আমি বুঝি না যে অন্য একটা মানুষ কিভাবে কিভাবে আত্মহত্যা করে বা কেন আত্মহত্যা করে। আসলে পৃথিবীতে যতগুলো সফল মানুষ আছে, আপনি বললেন যে সফল যারা তারা হয়তো আত্মহত্যা করার চিন্তা করবে না। হ্যাঁ, তবে জেনে নেওয়া ভালো যে পৃথিবীতে যতগুলো সফল মানুষ আছে বা যতগুলো সফলতা আছে, এর পেছনে কঠিন ব্যর্থতা আছে। হ্যাঁ, কঠিন। আপনি ধরেন যে সচিন টেন্ডুলকার যতবার মানে আউট হয়েছেন, ব্যর্থ হয়েছেন, হ্যাঁ, উনি যদি সেই ব্যর্থ হওয়ার পর লাগাতার ব্যর্থ হয়েছে এমন রেকর্ডও আছে সচিন টেন্ডুলকারের মতো লোক। তিনি যদি লেগে না থাকতেন, তিনি যদি কাজ না করতেন, তিনি যদি হাল ছেড়ে দিতেন, হ্যাঁ, তাহলে কিন্তু আজকের এত বড় ওয়ার্ল্ডের বিখ্যাত সুপারস্টার হতে পারতেন না। তো সেই কারণে আমি বলবো যে আত্মহত্যাটা ধর্মীয় দৃষ্টিকোণ বলুন, সামাজিক দৃষ্টিকোণ বলুন, হ্যাঁ, বা সামাজিক অবক্ষয়ের কথাই বলুন, সব দিক থেকেই, হ্যাঁ, আত্মহত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত যে আত্মহত্যা মেনে নেওয়ার মতো না, আত্মহত্যা মেনে নেওয়ার মতো না, এবং কোনোভাবেই না। আমরা আত্মহত্যা মানুষ তখনই করে যখন সে নিরুপায় হয়ে যায় কিংবা কারো সহযোগিতা না পায়। তো আত্মহত্যার কিছু লক্ষণ থাকে। হ্যাঁ, আমরা যারা একটু পড়াশোনা করি বা যে বোঝে, জানে, আমাদের বেশিরভাগ মা বাবারা হচ্ছে ছেলে মেয়েদের এই মেন্টাল পজিশনটা বোঝে না। হ্যাঁ, যে আত্মহত্যা করার কিছু সিমটম থাকে, তাই না? একটা ছেলে কখন বা একটা মেয়ে কখন নিশ্চুপ হয়ে যাচ্ছে, কখন তার হাসি কমে যাচ্ছে, কখন তার সে উৎসবতা কমে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো যখন কমে যায় তখনই অ্যাটেনশন নেওয়া উচিত। হ্যাঁ, যে এটা আত্মহত্যা দিয়ে গড়াতে পারে। তখনই যদি কোনো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয় বা কোনো ভালো অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়, তাহলে হয়তো এটা প্রতিরোধ করা সম্ভব। এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। জি, রাব্বানি ভাই। এটা তো অবশ্যই আপনি যেটা বললেন বা এই যে ঘটনাগুলা এটা হয়, কিন্তু এই যে এত কিছুর পরেও একটা মানুষের স্ট্রাগল করে, সেটা যদি জব সেক্টর বলি, পড়াশোনা বলি বা ফ্যামিলিগত বলি, এই জায়গাগুলাতে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেম ফেস করতে গিয়ে কিন্তু এই চাপটা আসলে সবার পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না। হয়তো সেটা আবেগের বশে হোক, বা তার সময় বা তার পারিপার্শ্বিকতা এমন একটা সিচুয়েশন তৈরি হলো, সেটা আসলে সে নিতে পারতেছে না। না নিতে পারার কারণে তারা কিন্তু সুইসাইডের চিন্তাটা করতেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, বা যারা দর্শক আছে তাদের কাছে, বা যারা এই ধরনের চিন্তা করে তাদের কাছে, সমস্যা থাকতেই পারে, আমি প্রথমেই বলে আসছি যে সমস্যা থাকতেই পারে, জয় পরাজয় থাকতেই পারে, বাট আমার প্রশ্ন হচ্ছে কেন সুইসাইড করতে হবে? সমস্যা থাকলেই কেন সুইসাইড করতে হবে, এই বিষয়টা আপনি কি বলেন?
তা আসলে সমস্যা তো থাকবেই, হ্যাঁ। পৃথিবীর সেটাই। সর্বোচ্চ ক্ষমতাশালী যে ব্যক্তি, আপনি জো বাইডেন বলেন বা এখন রাশিয়ার পুতিন সাহেবের কথা বলেন, ওনারা এত সমস্যা জর্জরিত। হ্যাঁ, তার 1000 ভাগের 1 ভাগও যদি আমাদের কারো থাকতো, আমরা সাধারণ মানুষের আগে হয়তো আত্মহত্যা করে দিতাম, কিন্তু সেটাই সমাধানের পথ হতো। তো আত্মহত্যার আসলে কোনো সমাধানের পথ না, কখনোই হয় না। আত্মহত্যাটা আসলে একটা মানুষ তখন করে যখন সে মানসিকভাবে দুর্বল হয়। তা একটা মানুষকে প্রথমে বুঝতে হবে এবং সে কনফিডেন্ট থাকতে হবে যে আমি আমি মানুষ। হ্যাঁ, আমি প্রথমে আগে মানুষ। আমার ব্যর্থতা থাকতেই পারে, আমার অসফলতা থাকতেই পারে, আমার সামর্থ্যহীনতা থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু সেটাকে থেমে গেলে হবে না। পৃথিবীর প্রত্যেকটা জয় কারো না কারো পরাজয়ের বুকে পা দিয়ে আসে, এটা বুঝতে হবে। আপনি যখন হেরে গেছেন, আপনার বুঝতে হবে যে আপনার কাউন্টারে যে আছেন উনি হয়তো জিতে গেছেন। তা আপনি তাকে বাহবা দিন, হ্যাঁ, তার কথা ভাবুন। আপনি নিজেকে হতাশ করে, নিজেকে আপনি একেবারে নিঃসঙ্গ ভেবে, যে উপায়হীন ভেবে, হ্যাঁ, আত্মহত্যা করবেন কেন? এটা করা উচিত না। যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করুন। মানে আমাদের দেশে দেখা যায়, আমাদের প্রেক্ষাপটে, আমাদের এই উপমহাদেশে বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে মানে প্রেম ঘটিত ব্যাপারে। এই প্রেম ঘটিত ব্যাপারটা আসলে মানুষের জীবনে, প্রেম কখনো শেষ হয় না। এটা বুঝতে হবে, প্রেম কখনো একার জন্য না। হ্যাঁ, একটা মানুষ, আমি যখন প্রথম ধরেন, আমি যখন ছোট ছিলাম, মানে মা খুব প্রিয় ছিল। কারণ টাকা পয়সা, অর্থবিত্ত, দাবি দাওয়া আবদার সব মার কাছে। আমি যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম যে আসলে দেয়ার দেয়ার মালিক হচ্ছে বাবা। তখন দেখা গেছে মার চেয়ে বাবা বেশি প্রিয় হয়ে গেছে, কারণ বাবার একটু মানে একটু চামচামি করলে বাবা একটু টাকা পয়সা দিবে। সবার হুম, সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরপরে দেখা গেছে কি, কলেজ লাইফে আসলাম, ইউনিভার্সিটি লাইফে আসলাম, যখন ইনকাম করতে শিখলাম, তখন দেখা গেল কি একটা মেয়ে আমার কাছে অনেক আপন হয়ে গেল। এটা আমার একটা প্রেমিকা, কিংবা সহপাঠী, হ্যাঁ, সে আমার কাছে খুব প্রিয় হয়ে গেল। তো একটা সময় দেখা গেলো যে বিয়ে করে ফেললাম, তখন দেখা দেখা গেলো বউ অনেক প্রিয় হয়ে গেল। হ্যাঁ, তো বউ অনেক প্রিয়। এরপর যখন সন্তান হলো, তখন বউটাও বাদ হয়ে গেল, সন্তান অনেক প্রিয়। মানুষ এভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, মানুষের চাহিদাগুলো চেঞ্জ হয়, মানুষের পারিপার্শ্বিকতা চেঞ্জ হয়। হ্যাঁ, তো এটা তো শুরুটাই হয় এরকম চেঞ্জেবল। হ্যাঁ, তো আপনি যখন হেরে যাচ্ছেন কোনো বিষয়ে, কিংবা আপনি যখন ধোঁকা খাচ্ছেন, হ্যাঁ, কিংবা আপনার সামর্থ্য যখন যেখানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে শুরু করুন না। হ্যাঁ, আমি যখন একটা সময় ইত্তেফাকের রিপোর্টার ছিলাম, হ্যাঁ, তখন মানে মানে 20 টাকা আমার মান্থলি আমার বাজেট ছিল গাড়ি ভাড়া। আমি থাকতাম টঙ্গীতে, আর ইত্তেফাক অফিস ছিল মতিঝিলে। 20 টাকা বেশি খরচ করতে পারতাম না, কারণ আমার ওইটুকু ইনকাম দিয়ে আমার সংসার চালাতে হতো। আমি 5টা ভাই বোন আমাদের, আমি সবার বড়। হ্যাঁ, আমি হয়তো গাড়ি ভাড়া সেভ করার জন্য আমি কোনো বন্ধুর বাসা যেয়ে থেকে যেতাম। এমনও দিন হতো রাতে 1টা 2টা বেজে গেলে আমি কমলাপুর রেল স্টেশন চলে যেতাম, ঢাকা শহরে হাঁটতাম ঘুরতাম। হ্যাঁ, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার মতো লোক আর 14 গোষ্ঠীর মধ্যে কেউ ফিল্মের সাথে নাই, নাটকের সাথে নাই। তো আমি কিন্তু আমার ছোটবেলা থেকে আমার টার্গেট ছিল যে আমি ফিল্মের ডিরেক্টর হব। যেহেতু চেহারা স্বরূপ খুব একেবারে হিরোইজম না, তো স্বাভাবিক ভাবলাম যে না, আমি ক্রিয়েটর হব, আমি ক্রিয়েট করব। কিন্তু প্রচুর ব্যর্থতা আছে। এফডিসি ঢুকতে পারি নাই, এফডিসির আশেপাশে ঘুরঘুর করতাম। হ্যাঁ, আমাদের মতো অনেকেই ঘুরঘুর করে। হ্যাঁ, কিন্তু তখন দেখা গেছে আমি যদি ওখানে হতাশ হয়ে যেতাম যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি হতাশ হইনি। আমি চেষ্টা করেছি, একের পর এক চেষ্টা করেছি। হ্যাঁ, তো মানুষ মাত্রই চেষ্টা করবে। সুন্দর জীবন, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, জীবন দেয়ার মালিক কিন্তু একজন। হ্যাঁ, যিনি জীবনটা দিয়েছেন, নেয়ার মালিকও তিনি। হ্যাঁ, পবিত্র কোরআনেও আছে যে যেভাবে আত্মহত্যা করবে, হ্যাঁ, তাকে ঠিক সেভাবে শাস্তি দেওয়া হবে। তারপর শাস্তির কথাটা ভাবুন। একটা জীবনকে ব্যর্থ করলে হবে না, আপনি ব্যর্থ ভাবলে হবে না, কখনোই ব্যর্থ ভাববেন না। হ্যাঁ, প্রচুর মানুষ স্ট্রাগল করেছেন আমাদের যারা সুপারস্টার। আপনি আমি আমার ল্যাঙ্গুয়েজ থেকে বলি, আমি আমার জায়গা থেকে বলি, আমার দৃষ্টিকোণ থেকে বলি। সাকিব খানের কত ছবি, সে থার্ড হিরো, তাকে বাসের পেছনের সিটে দিছে, কক্সবাজার যাবে পেছনের সিটে একটা বাক্স নিয়ে বসেছিলেন, তাকে কেউ পাত্তাই দেয় নাই। আজকে সে সুপারস্টার। সে যদি হাল ছেড়ে দিত, ফিল্ম আমার দ্বারা হবে না, আমি বড় কিছু হতে পারবো না, তাহলে হইতে পারতো না। তা আপনি যেখানে ব্যর্থ হয়ে যাবেন, হ্যাঁ, প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন আমাদের কথা বা শুনবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখন এখন মানে অনেক যোগাযোগ মাধ্যম আছে। আপনি যখন যেখানে ব্যর্থ হবেন, হ্যাঁ, আপনি ফেসবুকে লিখুন, আপনি ইউটিউবে লিখুন, আপনি লিখুন যে আপনি অমুক জায়গায় ব্যর্থ হয়ে কষ্ট পাচ্ছেন। আমরা 10 জন না, কেউ না কেউ আপনার ওই কষ্টে মানে এগিয়ে আসবে। হ্যাঁ, আপনার হাত ধরবে, আপনাকে সান্ত্বনা দিবে। আপনি কাউকে কিচ্ছু বললেন না, চুপি চুপি একটা রুমের মধ্যে গিয়ে আপনি পিল খেয়ে ফেললেন বা গলায় দড়ি টেনে ফেললেন। হ্যাঁ, এটা তো সমাধান না। আপনি আপনার কষ্টগুলো শেয়ার করুন। আপনার সবচেয়ে কাছের বন্ধু কেউ যদি না থাকে, আপনার আপনার ফেসবুক আছে, আপনার পেজ আছে, আপনার এখন কি টুইটার আছে, আপনি সেখানে শেয়ার করুন যে আমি এই বিষয়ে কষ্ট পেয়েছি। দেখবেন কি আরো 10টা হাত আপনার দিকে চলে আসবে। একটা দরজা বন্ধ হলে 10টা দরজা খুলে যায়। হ্যাঁ, এটা আমরা রাইট। সবসময় বিশ্বাস করি।
তো আপনি এই বিশ্বাসটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ব্যর্থ না, হ্যাঁ আমি ব্যর্থ হব না। হ্যাঁ আমি এক জায়গায় ব্যর্থ হয়ে গেছি, হয়তো আর 10টা দরজা আমার জন্য খুলে আছে, তো সে 10টা পথ না দেখে আপনি নিজেকে হুম। নিঃশেষ করে দেওয়া, তো এটা তো একেবারেই অনৈতিক, অনুচিত। আপনার কত স্বপ্ন, কত মানুষ আত্মহত্যা, এমনও অনেক ঘটনা আছে, আমি অনেক মুভিতে দেখেছি মানুষ আত্মহত্যা করতে গিয়ে দড়ি ছেড়ে পড়ে গেছে, এরপরে সে কিন্তু পৃথিবীর সেরা বিখ্যাত মানুষ হয়ে গেছে। তখন সে চিন্তা করতো, তাহলে ওদের যদি দড়িটা না ছিঁড়ত তাহলে আমি আত্মহত্যা করে ফেলতাম। তা আপনিও সেটা ভাবুন যে আপনি দড়িটা গলা পেঁচাবেন না, কারণ আপনার আপনার বাবা মার হক আছে আপনার প্রতি, আপনার ভাই বোনের হক আছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের হক আছে, আপনার সঙ্গ পাওয়ার, আপনার কথা শোনার, আপনাকে দেখার, আপনাকে বোঝার, আপনার হাত ধরার। হ্যাঁ শুধু দুই একটা প্রেমিক প্রেমিকা আপনার হাত ছেড়ে দিল, হ্যাঁ আর দুই একটা অর্থ কষ্ট আপনাকে নিয়ে চলে গেল। হ্যাঁ আমি একটা ছোট্ট ঘটনা বলি। একদিন আমি আমার বাসার নিচে, ভাই আমি আপনার কাছে আহ, ঘটনাটা শুনবো, তার আগে দর্শকের জি উদ্দেশ্যে একটু বলে আসি। দর্শক, আপনারা প্লিজ যারা প্লিজ। দেখতেছেন, আহ, তারা আসলে বুঝতে পারতেছেন আমাদের আলোচনার বিষয়টা। যেহেতু একজন নতুন অতিথি আছে, আমি বরাবরই বলি প্রত্যেকটা পর্বে নতুন কাউকে নিয়ে আসার জন্য তাদের অভিজ্ঞতা বা তাদের জীবন স্ট্রাগল এবং সেই হতাশার জায়গাগুলো তারা কিভাবে জয় করে সফলতার মানে চরম শিখরে বলেন বা সফলতার জায়গায় তারা পৌঁছতে পেরেছেন, সেই গল্পগুলো আমরা শুনে থাকি। তো আপনারা যারা দেখতেছেন, আমি একটা জিনিস বলবো যে বা একটা রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করার জন্য, যাতে করে শামীম ভাইয়ের এই কথাগুলো আমরা যাদের উদ্দেশ্যে প্রোগ্রামটা করি তাদের কাছে আমরা যেন তারা পৌঁছে দিতে পারি। এই কথাগুলো যেন তাদের কাছে পৌঁছে যায় বা তারা যেন এই কথাগুলো শুনে যদি একজন মানুষও এখান থেকে ফিরে আসতে পারে সুইসাইড থেকে বা হতাশা থেকে, যদি নিজেকে সেই জায়গার থেকে ভালো জায়গায় বা সফলতার জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে আমরা সার্থক। অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে দিবেন। জি ভাই, আপনার সেই জি জি ঘটনাটা আমরা শুনবো। জি। আমিও অনুরোধ করব, হ্যাঁ যদি আমাদের কথায়, হ্যাঁ রাব্বানি ভাই এত সুন্দর একটা উদ্যোগ, আমি শুনেই আমার ভালো লেগেছে। হ্যাঁ যে আসলে মানুষকে ইন্সপায়ার করা, এর চেয়ে ভালো গুণ কিন্তু আর নাই, এর চেয়ে ভালো ভালো দিক আর নাই। একটা মানুষকে ইন্সপায়ার করব, উৎসাহ দেব। হ্যাঁ যেমন আমাদের কাছে অনেক সময় অনেক নতুন নতুন ছেলে মেয়েরা আসে কাঁপে ভয়ে, হ্যাঁ যে আমি পারবো কিনা, পারবে, সবাই পারবে, কেউ মার্কেটের থেকে শিখে আসে না, কেউ মার্কেটের থেকে মানে ধন অর্থ সম্পদ এগুলো নিয়ে আসে না, হ্যাঁ সবাই কাজ করতে করতে শিখে। একটা বাচ্চা, ছোট বাচ্চা যখন হাঁটতে শিখে, হ্যাঁ বা আপনি নিজেও যখন হাঁটতে শিখেছেন, আপনি চিন্তা করবেন কতবার পড়ে গেছে, ঠোঁট কেটে গেছে, হাত পা ছিলে গেছে, ভেঙে গেছে, মচকে গেছে। তো সে যদি মনে করতো যে না তো ঠোঁট কেটে গেছে পরে আর জীবনে দাঁড়াবো না, তাহলে তো হাঁটাই শিখতে পারতো না। হ্যাঁ একটা ছোট বাচ্চা যখন সে অনেকবার পড়ে যায় না, হাত পা কেটে যায়, কপাল ফেটে যায়, হ্যাঁ দাঁত একটা দাঁত ভেঙে যায়, তারপরে কিন্তু আবার ট্রাই করে, আবার ট্রাই করে, আবার এই করতে করতে কিন্তু একটা সময় সে হাঁটতে শেখে। সাঁতার সাঁতার শিখতে যে কতবার মানুষ পানি খেয়ে ফেলে, হ্যাঁ মরে যাওয়ার মতো অবস্থা হয়, তারপর কি সে সাঁতার শেখা বন্ধ করে দেয়? তো আত্মহত্যার জায়গাটাও ঠিক তেমন। হ্যাঁ আপনি যখনই কোনো জায়গায় না কোনো জায়গায় হতাশ হয়ে যাবেন, হ্যাঁ আপনাকে বুঝতে হবে যে আমি কেন ব্যর্থ, কোন কোন দিকগুলোর জন্য আমি ব্যর্থ, কি কারণে আমার হাতে টাকা পয়সা আসেনি, কি কারণে আমি আমি প্রেমটা পাইনি। আপনি অযোগ্য হইতেই পারেন। হ্যাঁ আমাকে যদি কেউ বলে যে, যেমন অনেক সময় কথা আসে যে প্রিয় রং কি, হ্যাঁ তো আমরা অনেক সময় বলি যে আমার প্রিয় রং লাল, নীল, কালো। এত তো ঠিক আছে, আমার প্রিয় রং যদি লাল হয়, তাহলে আমার পুরো দাঁতগুলো যদি লাল করে দেওয়া হয়, তাহলে আমি কি প্রিয় রঙের দাঁত নিয়ে ঘুরবো? হ্যাঁ তো মানুষের প্রিয় স্পেসিফিক বলতে কিছু হয় না। হ্যাঁ আমার প্রিয় খাবার, আমার প্রিয় খাবার মোরগ পোলাও, ডাল আলু ভর্তা। আমি যখন প্রচন্ড ক্ষুধার্ত তখন আমার কাছে পান্তা ভাত দিলেও প্রিয় হবে। হ্যাঁ যখন আমি একেবারে পেট ভরা তখন আমার কাছে ঘি পোলাও দিলেও ভালো লাগবে না। হ্যাঁ তো কারো প্রিয় অপ্রিয় এগুলো কখনো স্পেসিফিক হয় না, নির্দিষ্ট হয় না। হ্যাঁ কখনো আমার কাছে সময়ের মা সাথে প্রিয়, সাথে আর কি। হ্যাঁ সময়ের সাথে সাথে মানে পাল্টে যায়। হ্যাঁ এই জিনিসগুলো। তো আমি একদিন আমার বাসার নিচে চা খেতে নামছি। আমি নিচে নামছি চা খেতেছি, তো হঠাৎ করে দেখি একটা বৃদ্ধ লোক, হ্যাঁ অনেক বড় দাড়ি টাড়ি, খুব সুদর্শন মানুষ, বয়স 75 এরকম হবে। তো উনি একটা এক গ্লাস পানির মধ্যে পাউরুটি নিয়ে, পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পাউরুটি খাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে উনি হয়তো টাকার অভাবে এক কাপ চা খেতে পারে না, স্বাভাবিক পাউরুটি তো মানুষ চা দিয়ে খাবে। তা আমি তাকে বললাম, চাচা কিছু মনে করবেন না, আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো, আপনি একটু চা চা দিয়ে খান। তো উনি বললো, না রে বাবা, আমার কাছে চা টাকা আমার পকেটে আছে, হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা মানুষ, আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এসেছিলাম একটা কাজে। তো আমি এই কারণে আমি চা কেনার টাকা আমার কাছে আছে, আমি যদি মনে করি বিরিয়ানি খাবো তাও খাবো। তা আমার বাড়িতে আমার একটা নাতি আছে, আমার ছেলের ঘরের নাতি। তো সেই নাতি হচ্ছে আমার সাথে প্রতিদিন সকালে রাস্তা ইয়েতে যায়, হোটেলে যায়, মানে বাজারে, মফস্বল বাজারে হোটেলে যায়, ওখানে আমরা দাদা নাতি মিলে চা দিয়ে রুটি ভিজিয়ে খাই। তো আমি এখন নাই, আমি এখন নাই ওখানে, তা আমার আমার নাতিটা তো চা দিয়ে রুটি খাইতে পারবে না। তা আমার তো পেটে ক্ষুধাও, আমার রুটি খাইতে হবে, তা আমি চা দিয়ে ভিজিয়ে খাইলে তোমার নাতিকে মানে বঞ্চিত করা হবে।
আমি নাতির কথা মনে পড়ছে দেখে চা দিয়ে রুটি দিয়ে খাবো না। আমার শুনে এমন মায়া লাগলো, এমন মানে এত মানে আবেগী হয়ে গেলাম, পৃথিবীর এই ভালোবাসা কোথাও নাই। হ্যাঁ, আমাদের দেশে তো নয়, হ্যাঁ পৃথিবীর কোথাও নাই এরকম ভালোবাসা। তো এরকম আত্মীয়, এরকম দাদা, এরকম দাদি, এরকম দিদা, আপনার ফুপু, আপনার মা আপনার জন্য কিন্তু অপেক্ষা করে। আপনার মা কিন্তু আপনি যতক্ষণ বাসা না ফিরেন সে কিন্তু জানালা দিয়ে তাকিয়ে থাকে। যত কাজই করুক না কেন তার মন কিন্তু দরজায় পড়ে থাকে, কখন দরজায় টোকা পড়বে, আমার ছেলেটা আসবে, এটা আমার প্রত্যেক মাই মেয়েটা এই আসবে। কাজটা করে, আমরা আসলে হ্যাঁ, বুঝতে পারি না। আপনি, হ্যাঁ এই এই জিনিসটা মনে রাখবেন না। মায়ের মুখটা একবার কল্পনা করুন, হ্যাঁ বাবার মুখটা একবার কল্পনা করুন, যে সে আপনার জন্য ওয়েট করবে, সে আপনার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, এটা যদি একবার ভাবেন তাহলে কিন্তু আপনার কাছে প্রেমিক, টাকা পয়সা, প্রেমিকা এগুলো সব তুচ্ছ মনে হবে। হ্যাঁ, পৃথিবীতে মায়ের মুখটা একবার ভাবুন, বাবার মুখটা একবার ভাবুন, বড় ভাইয়ের মুখটা একবার ভাবুন। হ্যাঁ, যে এখন আমার সন্তান হয়েছে, আমি বুঝি সন্তানের গায়ে একটা চিমটি লাগলে ব্যথাটার জন্য বাবা পায়, আমি পাই। হ্যাঁ, তা আপনি যখন এটা আপনার গলায় দড়ি পেঁচাবেন, আপনার মরার কষ্ট যে কি ভয়ঙ্কর, হ্যাঁ এটা আপনি আপনি তো 1 মিনিট দম বন্ধ করে দেখুন তো কেমন লাগে। কেমন লাগে 1 মিনিট দম বন্ধ করে দেখবেন, পরীক্ষা করে দেখুন। তো সেই দমটা আপনার যখন বেরিয়ে যাবে, কি কষ্ট নিয়ে আপনি বলবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। সেটা আপনি মানে মেডিসিন খেয়ে হোক, পয়জন খেয়ে হোক, এটা গলায় রশি পেঁচিয়ে হোক, যেভাবে হোক, আপনি এই কষ্টের কথা একবার ভাবুন, যে প্রচন্ড রকম কষ্ট, প্রচন্ড রকম আপনি নিজে কষ্ট পেয়ে মরবেন, এরপর আর কতগুলো মানুষকে কষ্ট দিয়ে যাবে। তো এটা এটা খুবই মানে বাজে দিক। এই দিকটাকে চিন্তা করবেন সবসময়। হ্যাঁ, আমার নিজেদের আত্মীয় স্বজনের কথা চিন্তা করবেন। আপনি হেরে গেছেন, হ্যাঁ তো আপনি মরে গেছেন তা কেন হবে? প্রত্যেকটা পৃথিবীর, যখন আমাদের বিমান আবিষ্কার করে দুই ভাই, তারা কতবার ব্যর্থ হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। হম, তারপরে তো আপনাদের আমাদের তারপর যখন তো ছিল বড় এই বড় যে আমাদের বিজ্ঞানী, রবার্ট রবার্ট হ্যাঁ বুশ নাকি কে এরকম এক রাজা ছিল। হ্যাঁ, দুই ভাই, হ্যাঁ দুই দুই ভাই, তারা মিলে যখন কতবার মাটিতে পড়ে গেছে, যদি তারা এটা না করতো, বিদ্যুৎ আবিষ্কার করে বিদ্যুৎ টেস্ট করতে গিয়ে মারা গেছে। হ্যাঁ, তো এখন বিষয়গুলো হয়েছে যে, তো তারা যদি চেষ্টাটা আবার না করতো, শূন্য থেকে, চা দোকানদার ছিল সে এখন ইন্ডিয়ার মানে প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি জুতা পলিশ করতো সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। তো আপনি কেন এটা ছাড়বেন আপনি? হ্যাঁ, আপনার যদি খাবার অভাবে হইতো, মানুষ দুর্ভিক্ষতে মারা গেছে, দুর্ভিক্ষর কারণে আপনি সন্তানের মুখে খাবার দিতে পারছেন না, সেই কারণে আত্মহত্যা করবেন না, করবেন কেন? অনেকে আছে বাবা মা, অনেক অনেক বাবা আমরা দেখেছি, অনেক বাবা মাঝে মধ্যে নিউজে আসে যে ব্যর্থতার জন্য সন্তানকে খাবার দিতে পারতেছে না, এই কারণে হয়ে গেছে। তো আপনি, আপনার চেয়ে তো বাজে লোক আছে, আপনার চেয়ে তো দরিদ্র মানুষ আছে। আপনি কখনো রেল স্টেশনে যেয়ে দেখেন কিভাবে ঘুমিয়ে আছে প্রচন্ড শীতের রাত্রে। হ্যাঁ, তারপর তারা জীবনকে উপভোগ করছে। জীবনে বেঁচে থাকুন। হ্যাঁ, আমার মতো মানুষ, হ্যাঁ আমি কোনোদিন কল্পনাও করিনি যে বিমানে উঠবো। আমি এমন একটা সোসাইটিতে কল্পনাও করিনি। তো এখন পৃথিবীর 40টা রাষ্ট্র ঘুরছি। আমেরিকার ভিসা আছে আমার, এখন আমার কানাডার ভিসা আছে আমার তো জীবন, তাহলে আমি যদি ওখানেই ব্যর্থ হয়ে যেতাম, ওখানে তো ট্রাই না করতাম। হ্যাঁ, তবে একটা জিনিস সবসময় রাখবেন, আপনি যে জায়গাটা আপনি মনে মনে ভাবেন যে আমি শিল্পী হতে পারলে ভালো করতাম, আমি গায়ক হতে পারলে ভালো করতাম, আমি লিখলে ভালো করতাম, হ্যাঁ বা আমি পেন্টার হলে ভালো করতাম, বা আমি লেখক হলে ভালো করতাম, যে জিনিসটা আপনি মনে মনে ভাববেন আমি ভালো করতে পারি বা আমার ভিতরে ওই স্পিডটা আছে, আপনি সেটাতে ট্রাই করবেন বেশি। হ্যাঁ, অনেক সময় আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বাবা মা এটা চাপায় উচিত। দেয়। হ্যাঁ, হুম। আমাদের দেশে বাবা মা চাপিয়ে দেয় কিন্তু, যে এই তুমি সায়েন্স পড়বা, তোমাকে ডাক্তার হইতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে। হ্যাঁ, কিন্তু আদতে তো তা না। তার মেয়ে ছেলেটা বা মেয়েটার মনে হয়তো আছে সে অভিনয় শিল্পী হবে, সে গায়িকা হবে, কিংবা সে লেখক হবে, হ্যাঁ কিংবা সে শিল্পী হবে, রং তুলিতে ছবি আঁকবে, কিংবা সে ফটোগ্রাফার হবে। হ্যাঁ, তো বাবা মা যে বিষয়টা ছেলে মেয়ের ইন্টারেস্ট বেশি, সেই বিষয়টার প্রতি নজর দেওয়া উচিত। হ্যাঁ, এটা এটা আত্মহত্যা করার পেছনে একটা বড় কারণ থাকে পরিবারের যে অসহযোগিতা। যে, ছেলে মেয়ে বা বাচ্চারা চাইতেছে একটা কিছু হবে, মা বাবা চাপায় দিচ্ছে আরেকটা, কিন্তু সেটা হ্যাঁ হ্যাঁ, মা আরেকটা আরেকটা বাবাকে খুশি করার জন্য হয়তো সে রাজি হয়। এটা এটা করে, হ্যাঁ কিন্তু ভিতরে তার চাপা কষ্টটা থেকে যায়, সে বলতে পারে না। তা আমাদের প্রত্যেকটা বাবা মার উচিত যে সন্তান আসলে কি চাচ্ছে, সন্তান কি চাচ্ছে, সন্তান যেটা চাচ্ছে তাকে সেই জায়গায় এক্সপার্ট করুক। পৃথিবীর প্রত্যেকটা পেশাতেই তো এক্সপার্ট হওয়া যায়, পৃথিবীর প্রত্যেকটা পেশাতেই তো টাকা পয়সা আছে। হ্যাঁ, হুম। আপনি ডাক্তার হলে অনেক টাকা পয়সা এমন তো কোনো কথা না। পৃথিবীর সবচেয়ে বড় ধনীগুলো তো ডাক্তার না। পৃথিবীর না। সবচেয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যারা, তারা তো ইঞ্জিনিয়ার না, তারা তো আর্কিটেকচার না, হ্যাঁ তারা তো জজ না, ব্যারিস্টার না। তা আমাদের বাবা মা কেন ভাবে যে আমার ছেলেকে জজ হইতে হবে, ব্যারিস্টার হইতে হবে, আইপিএস হইতে হবে, তারপর আপনাদের আমাদের বিসিএস ক্যাডার হইতে হবে কেন? আপনার ছেলে হয়তো শিল্পী হিসেবে আরো বড় হইতে পারতো, আপনার ছেলে হয়তো দেশের সাকিব খান হইতে পারতো, আপনার ছেলে হয়তো এই দেশের আপনি হয়তো দেশের আম্বানি হইতে পারতো। সে যেটা বিজনেস করতে চায় তাকে সেটাতে করুক। আপনি একবার শর্ট ফেলে, যেমন আমার ছেলে মেয়ে, আমার ছেলে বা আমার আমার সন্তান কখনো যদি কোনো বিষয়ে মার্ক কম পায়, আমি বুঝতে পারবো যে এই বিষয়ে তার ইন্টারেস্টটা কম, আমি তাকে সেটা চাপাবো না।
হ্যাঁ, পৃথিবীর কোনো দেশে এটা নাই যেটা আমাদের এটা দেশে হয়। আছে। হ্যাঁ, এটা 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 রাব্বানি ভাই আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের আত্মহত্যার প্রবণতা কমাতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাবা মাকে, আমাদের পরিবারের যে অভিভাবককে, তাদেরকে সতর্ক করতে হবে যে আমার ছেলেটা আমার মেয়েটা আসলে কি চাচ্ছে, তাদের কি মানে মন খারাপ কখন। আমার আমার একটা ছেলে প্রতিদিন দুষ্টামি করে, প্রতিদিন গান দেখে, প্রতিদিন নাচে, হ্যাঁ হঠাৎ করে যদি দেখি যে তার নাচ বন্ধ হয়ে গেছে, তার বকবকানি বন্ধ হয়ে গেছে, তখন থেকে অ্যালার্ট হওয়া উচিত। হ্যাঁ, তখন থেকে বোঝা উচিত যে হ্যাঁ, না, হয়তো কিছু এটা হতে কিন্তু পারে। ভাই আমি আপনার সাথে যদি অ্যাড করি যে একটা ছেলে মেয়ে যখন ডিপ্রেশনে বা হতাশায় যায়, এটা কিন্তু প্রথমে ফ্যামিলি থেকে বোঝা উচিত। তার স্বাভাবিক যে ডেফিনেটলি আচরণ বা স্বাভাবিক চলাফেরা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেটা ব্যত্যয় করবে নিঃসন্দেহে। নিঃসন্দেহে এটা এটা এই জন্য আমি বলবো যে আত্মহত্যা করা, যে আত্মহত্যা করে তা সে যতখানি দায়ী, আমাদের পরিবারও কিন্তু ততখানি দায়ী। হ্যাঁ, কারণ আমাদের তো শুধু সন্তান জন্ম দিয়েছি, হ্যাঁ আমি তো জানোয়ার না যে আমরা সন্তান জন্ম দিয়ে দিলাম, সে তার মতো করে খায়া পরে নিবে, তা না, আমরা মানুষ। আমরা সন্তান জন্ম দিলে তাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব আমাদের, তাদেরকে বড় করার দায়িত্ব আমাদের। হ্যাঁ, একজন বাবা মা গর্ব গর্ব কখন হয়, কখন গর্ব করে, যখন তার সন্তানটা স্টাবলিশড হয়, সন্তান কিছু করতে পারে, এটা যে বাবা মার কি পরিমাণ আনন্দ। তো সেই আনন্দটাকে পেতে হলে আপনাকে সেই খেয়ালটুকু রাখতে হবে যে আমার সন্তানরা এখন ডিপ্রেশনে আছে কিনা। হ্যাঁ, এখন তো অশিক্ষিত নাই বললেই চলে। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে হোক গঞ্জে হোক ছেলেমেয়েরা ক্লাস 2, 3, 4 যত পড়লেও পড়ে। হ্যাঁ, তারপর এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকের হাতে এখন মানে জিপিএস আছে, নেটওয়ার্ক আছে, আপনারা একটু দেখুন। হ্যাঁ, যে মানুষ কেন আত্মহত্যা করে, ইউটিউবে গেলে, আপনি গুগলে গেলে প্রচুর ভিডিও পাবেন, দেখবেন। যখন আপনার সন্তান হবে আপনি খেয়াল রাখবেন, এবং সবসময় বড় ব্যাপার হচ্ছে কোনো কিছু চাপিয়ে দিবেন না। আমি একজন মানে আমি ছোটখাটো একজন নির্মাতা, ছোটখাটো একজন রাইটার, আমি তো খুব ফিল করি। হ্যাঁ, কোনো বিষয়, কোনো মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা, প্রত্যেকটা। এটা আমার সন্তানের ডিএনএ কিন্তু আমার সাথে ম্যাচ করবে, কিন্তু এটা 100-100 ম্যাচ করবে না। হ্যাঁ, এটা তো তার ডিএনএ তে কিছুটা 19-20 থাকবে। তো সবসময় তার তার চাহিদা একরকম হতে পারে। তা আমরা সবসময়, আমি বাবা মাদেরকেই বলবো বিশেষ করে যে আপনারা আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন। হ্যাঁ, দেখুন। হ্যাঁ, এবং পরিবার ছোট করুন। হ্যাঁ, পরিবার ছোট করাটা এখন আমাদের সময়ের দাবি। হ্যাঁ, আপনার এক গাদা ছেলে মেয়ে হয়ে গেলে আপনার ওইভাবে সন্তান, জি। আপনার ভাই একটা আমি দুইটা আপনার সন্তান কাছে হলে আরেকটা বিষয় একটু জানবো। উম, প্লিজ। এবং অনেকে কমেন্টস করতেছে, সেগুলো একটু আমরা পড়বো। তো আপনাদের যদি কোনো আচ্ছা, মতামত থাকে বা আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বা আপনাদের বিশেষ কোনো কথা যদি থাকে শামীম ভাইয়ের কাছ থেকে জানার, সেটাও আপনারা লিখতে পারেন। আমরা আপনাদের কমেন্টস গুলা পড়বো এবং সেটার উত্তরও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দেখছেন যে আত্মহত্যা প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষ নয় হবে শুরু, সৌজন্যে সুইসাইড প্রোটেক্টিং স্কোয়াড বাংলাদেশ, একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তারা আসলে যারা হতাশাগ্রস্ত বা ডিপ্রেশনে থাকে তাদেরকে নিয়ে কাজ করে, বিনা স্বার্থে বিনা অর্থে, শুধুমাত্র একটা মানুষের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরে দেওয়ার জন্য। একদল স্বেচ্ছাসেবী আছে, তারা শুধু কাজ করে যাচ্ছে। আপনাদের যদি এরকম কেউ আশেপাশে থাকে অবশ্যই নক করবেন। তারা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে বা কথা বলে আপনাদেরকে মেন্টাল সাপোর্ট দিবে, অথবা বিভিন্ন মনোবিজ্ঞানীর কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকবে। আরেকটা কথা আমরা বারবারই বলি যে মানসিক সমস্যা কোনো রোগ না। আপনি যদি কোনো সাইকিয়াট্রিস্ট এর কাছে যান বা কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, আপনি পাগল মনে করবেন না নিজেকে যে আমি পাগল, পাগলের চিকিৎসা করতেছি না। প্রত্যেকটা মানুষকেই স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য ডাক্তার আমরা যেভাবে দেখাই, এটাও আমাদের ক্ষেত্রে করা উচিত। তো ভাই একজন একটা কমেন্টস লিখছে, আমি একটু যদি কমেন্টসটা পড়ে আসি। মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন আত্মহত্যার পথ বেছে নেয়। এটা আমরা এর আগে আলোচনা করে ফেলছি। আত্মহত্যা কোনো সলিউশন নাই, এটা একটা কথা লিখছে, সেটাও সুন্দর কথা। সাজ্জাদুল ইসলাম জনি লিখছে যে এটা কেউ একবারও চিন্তা করে না যে মা আপনাদেরকে জন্ম দিয়েছে আর কি হবে, এবং তার জন্য আপনারা কি রেখে গেলাম, আমরা কি রেখে গেলাম। আত্মহত্যা তো কোনো সলিউশন নেই। খুব সুন্দর। আপনারা লিখতে থাকেন, আমরা হয়তো পড়বো জি আপনাদের জি, সুন্দর ইগুলো। বলেছেন, সুন্দর বলেছেন। ভাই আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই যে চলচ্চিত্রকার হওয়া বা নাট্যকার হওয়ার পিছনেও আমরা জানি যে গল্প থাকে, প্রত্যেকটা মানুষের পিছনে গল্প। এরকম কি কোনো গল্প আছে যে যেটার কারণে বা এখানে পৌঁছাতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে কখনো যে না, আমার দ্বারা সম্ভব না, আমি আর পারবো না, আমি এখানেই থেমে, বা আত্মহত্যার মতো কোনো চিন্তা কখনো কি আসছে? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা আপনার ছোট্ট ব্যক্তিগত ঘটনা আছে। বিষয়, আমি তারপরে একটু জানার না না জন্য না যে। না না, ঠিক আছে, না না ঠিক আছে। মানে দ্যাট ওয়াজ 1993, সরি 92, আমি 94-এ এসএসসি পাস করেছি, আমার 92-এর একটা ঘটনা। আমি একজনকে ঘুষ দিছি 100 টাকা। তখন 100 টাকা বিশাল ব্যাপার। আমার এক বন্ধুর কবুতর বিক্রি করছে। হ্যাঁ, আমি আমার বাপের পকেট থেকে চুরি করছি। হ্যাঁ, এগুলো চুরি টুরি করে টাকা পয়সা যাবে, একজনকে 100 টাকা ঘুষ দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? এখন কিন্তু সে আমার আন্ডারে জব করে, কাজ করে আমার আন্ডারে। আমি তাকে
কাজ দিলে সে খেতে পারে, কাজ না দিলে সে খেতে পারবে না। তখন তার যে বাসায় যে আমি হাত পাটি করেছি, ভাই একটু এফডিসি দেখার শখ, এই যে নায়ক নায়িকা দেখার শখ, একটু যদি নিতেন। ক্লাস 9-এ পড়ি তখন, মানে নতুন আবেগ। তো সে খুব ভাব টাব নিল, একজন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ছিল সে, খুব ভাব টাব নিয়ে সে আমার কাছে টাকা নিল, নিয়ে সে এফডিসি আসছে। আমরা আসছি সকাল 9টায়, উনি দুপুর 2:30টায় আমাদেরকে, আমরা দাঁড়াইছিলাম, এবং কিছু খাওয়ার মতো টাকা নাই, হ্যাঁ দাঁড়াইছিলাম। তো আমি তাকে এই টাকাটা দেওয়ার পরে উনি আমাদেরকে ঢুকাইলেন। তো একজন নায়িকা তা আমাকে বলতেছে এখন উনি আসতেছেন, বিশাল ব্যাপার, ইন্টারন্যাশনাল, অমুক তমুক, এই সেই, তাকে দেখলে একদম মানে অবাক হয়ে যাবা, হ্যাঁ বিশাল ব্যাপার সবার। তো আমাকে খুব দেখাইলো, তা আমি উনি, আমরা খুব দাঁড়ায় আছি, দূরে দর্শক সারিতে দাঁড়ায় আছি, আমি ছোট তখন স্কুলের ড্রেস পরা ছিলাম। তো উনি আসলেন যথারীতি, সেই নায়িকা আসলেন, নায়িকার নামটা বললাম না সঙ্গতের কারণে। আসলেন, এসেই উনি আমার দিকে আঙুল তুলে বললেন, এই এই ছেলে, এইসব কারা, এই স্কুলের ড্রেস টেস ছেড়ে এখানে আসছে, হ্যাঁ এদেরকে বের করে দাও। খুব খুব মানে ভয় পাইলাম, হাল্লা। এবং সাথে সাথে প্রোডাকশন লোকজন এসে আমাদেরকে একটা লাঠি টাঠি নিয়ে দৌড়ে বের করে দিল। তখন আমি মেষরাশি জাতক, তো তো মেষরাশি জাতক একটু ইগো সেন্টিমেন্ট একটু বেশি থাকে। তো আমার ভিতরে খুব কষ্ট লাগলো যে একজন নায়িকা, উনি অত বড় নায়িকা, ওনার ব্যবহার কেন এমন হবে, কিবা কেন এইভাবে বলবে, একেবারে দূর দূর করে তাকায় তারা তারাই দিবে, একদম আমাদেরকে গেট থেকে বের করে দিল। 100 টাকা ঘুরে দিয়েছে, দ্যাট ওয়াজ 1992-তে। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার তখন আমাদের জন্য। হুম, তখন ঘুষ দিয়ে আসছি, তো সেখানে আমাকে বের করে দিচ্ছে। তখন মনে হচ্ছে জীবনে কোনদিন বুঝতে আসবো না, হ্যাঁ জীবনে নায়ক নায়িকা দেখবো না, ছবিও দেখবো না। কিন্তু আবার পরে বাসায় এসলাম, বাসায় এসে খুব চিন্তা করলাম, হুম, যে উনি তো ওই পর্যায়ে পৌঁছাইছে বলেই এটা বলতে পারছে। তো উনি যে ডিরেক্টর ছিলেন ওখানে, হ্যাঁ ডিরেক্টর যিনি ছিলেন, তা আমি দেখলাম যে ডিরেক্টর সাহেব খুব ভাব নিয়ে বসে আছেন, আর বললো, "এই এটা করো, ওটা করো, সেটা করো।" আমি কিন্তু সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ডিরেক্টর হবো, ওই জন্য অপমান বোধ করছিলাম। হ্যাঁ যে তাহলেই তো আমাকে ওই নায়ক নায়িকা তো আমাকে স্যার স্যার বলবেন। আমি তো নায়ক নায়িকা হইতে পারবো না, আমি তো ডিরেক্টর তো হইতে পারবো। ওই যে মানে স্পিড নিলাম। তো ডিরেক্টর হওয়া তো চারটিখানি কথা না, ডিরেক্টর অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে। তখন কিন্তু আমি ক্লাস 9-এ পড়া অবস্থায়, আমি তখন চিত্রালী হইতো, চিত্রালী বের হইতো, কুরবানি বের হইতো পত্রিকা, হ্যাঁ বিচিত্রা, খুব নাম করা পত্রিকা, ওগুলো বের হইতো। তখন আমি চিন্তা করলাম, জানি কি করলে এফডিসি কাছে যেতে পারবো। আমি এখন পরিচালক তো হইতে পারলে সরাসরি ঢুকতে পারবো না, আমি কি করলে পরিচালক হইতে পারবো। তখন কিন্তু প্যাকেজ নাটকও ছিল না। হ্যাঁ, এখন যেমন নাটকের অনেক সুবিধা আছে, যে আমি প্রথমে একটা ছোট নাটক বানালাম, নাটক বানিয়ে সেটা টেলিভিশনে অনিয়ার হলো, তারপর আমি আস্তে আস্তে কাজ শিখলাম 10 জনের সাথে। তখন কিন্তু এই অপশনটাও ছিল না, বিটিভি ছিল সরকারি, আর এছাড়া কোনো অপশন ছিল না। বিটিভি যাদেরকে এনলিস্ট করতো তারা যেতে পারতো না। হ্যাঁ, তাছাড়া ক্লাস 9-এ পড়া একটা ছেলে, আমি কি কাজ করবো, অ্যাসিস্ট্যান্টও তো কেউ নিবে না। তখন চিন্তা করলাম যে না, এখন আমার কোনো না কোনো ভাবে আমাকে এগোতে হবে। হ্যাঁ, তো আমি একটা কথা আছে, বিখ্যাত কথা আছে, ক্লোজ ইউর আইস এন্ড ট্রাই টু সি। আপনার চোখ বন্ধ করুন, তারপর দেখতে চেষ্টা করুন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রিয় ভাই বোনেরা, প্রিয় দর্শক শ্রোতারা, হাত বাড়ালে চাঁদ ধরা যায় না, এটা সত্যি কথা। কিন্তু তারপরেও চাঁদের দিকে হাত বাড়াবে, অবশ্যই বাড়াবে। এটা ধৃষ্টতা না, হ্যাঁ এটা আপনার মানে বিশাল অহংকার না, বা এটা আপনার ঠকে যাওয়া না। চাঁদের দিকে হাত বাড়ালে চাঁদটা ধরতে পারবেন না সত্যি, কিন্তু চাঁদের আলোটা কিন্তু আপনার বুকে আসবে। এটাই বা কম কিছু। চাঁদের আলোটা বুকে নিতে হলে তারপর চাঁদের দিকে হাত বাড়াতে হবে, চাঁদের কথা তাকাতে এটা হবে। আপনারা জেনে রাখতে পারলাম, দর্শক আপনারাও জানতে পারলেন যে এই যে কথাটা আমি এখানে একটু বলি, যে হ্যাঁ আমাদের স্বপ্নটা আসলে ওই পর্যন্ত থাকা উচিত, পারি না পারি সেটা পরের কথা। পরের আমি হিসাব, যদি পরের বড় হিসাব। আশা করতে পারি, অন্তত কিছু হইলেও পাবো। আর আমার যদি কোনো আশাই না থাকে, আমি আসলে কোনো কিছু পাবো না। এই জন্য একটু আশা থাকা উচিত, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো আশা থাকা উচিত। জি হ্যাঁ ভাই অবশ্যই বলেন। একটা টার্গেট থাকা উচিত, একটা এইম থাকা উচিত। হ্যাঁ প্রত্যেকের, প্রত্যেকের জীবনে কেউ হেরে যায় না। হ্যাঁ কেউ হেরে যায় না, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণ আসে তার নির্দিষ্ট একটা গন্তব্য নিয়ে, হ্যাঁ নির্দিষ্ট একটা জার্নি নিয়ে। আপনার যখনই মন খারাপ হবে, যখন কোনো ডিপ্রেশনে চলে যাবেন, সবচেয়ে সহজ একটা পথ আছে এখান থেকে বেরিয়ে আসা, সেটা হচ্ছে আপনি কোথাও ঘুরতে যান আপনার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ আপনি কক্সবাজার যেতে হবে, নেপাল যেতে হবে, থাইল্যান্ড যেতে হবে তা না। আপনি পাশের গ্রামে যান, কোনো একটা নদীর কাছে যান, হ্যাঁ কোনো একটা পুকুরের কাছে যান, কোনো একটা বাগানে যান, হ্যাঁ কোনো একটা স্কুল দেখে আসেন। আপনি নিজে একটা, আপনি যখন খুব ডিপ্রেশনে ভুগে যাবেন, আপনার সবচেয়ে বেরিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যস্ত করা, নিজেকে ব্যস্ত করে ফেলবেন। সেটা যে কোনো পর্যায়ে হোক। আপনি চিন্তা করেন যে না, আমি একটা কুমির নিয়ে গবেষণা করি, কুমিরের গায়ে কয়টা এই খাঁজ কাটা দাগ আছে, আমি এটা নিয়ে চিন্তা করবো, এইটা বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি চেঞ্জ, আপনার ভিতর থেকে ডিপ্রেশনে চলে যাবে, আপনার মাইন্ড মানে কনভার্ট হবে, অন্যদিকে যাবে। তো এখন
আরেকটা ব্যাপার আছে, যখন খুব বেশি ডিপ্রেশন হয়ে আপনি আত্মহত্যার মতো মাথায় জিনিস আসবে, তখন একটা সহজ বুদ্ধি আছে। একটা পলিথিনের প্যাকেট নেবেন বা একটা পলিথিনের ব্যাগ দিবেন, ব্যাগটা নিয়ে মাথার মধ্যে ঢুকাই ফেলবেন, ঢুকায় একটা চেপে ধরবেন যাতে কোনো বাতাস না যায়, নিঃশ্বাস নিতে না পারেন। এটা 30 সেকেন্ড করুন। যখন আপনি দেখবেন যে আর পারতেছেন না, দম দম আটকে যাচ্ছে, তখন খুলে ফেলেন সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আপনি সঙ্গে সঙ্গে, আপনি সেটা প্রেমের কারণে হোক, অর্থের কারণে হোক, যে কারণে আপনি ডিপ্রেশনে ভুগতেছেন, ওই ব্যাপারটা আপনার মাথা থেকে চলে যাবে। আর তখনই দেখবেন যে আপনার আপনার ব্রেন অন্য দিকে কাজ করবে, অন্য একটা দিকে আপনাকে নির্দেশনা দিবে, হ্যাঁ যে তুমি এটা করো, তুমি সেটা করো। হ্যাঁ, তো আপনি ভালোবাসার কারণে যে জিনিসগুলো হয়, আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রথম ভালোবাসা বা ভালোবাসি এমন মানুষটাকে, আমার ওদের একটা বন্ধুরা সুন্দর কথা বলছে, আমি দর্শকদের সাথে শেয়ার করি। আমাদের পরিচালক সমিতির মহাসচিব, বর্তমান মহাসচিব শাহিন সুমন ভাই, তো ওদিন আমরা ট্যুরে গিয়েছিলাম কিছুদিন আগে, দেশের বাইরে গিয়েছিলাম, তো বাইরে গল্পের ছিল, উনি একটা কথা বলেছেন, আমার কথাটা খুব লেগেছে, এই কথাটা আমি দর্শকদের সাথে শেয়ার করি। তার জীবনে একটা কঠিন প্রেম এসেছিল। তো কঠিন প্রেমের জায়গাটায় সে ওই মেয়েটার কাছে কোনো কারণে সে ওই মেয়েটার সাথে তার সম্পর্ক থাকবে না বা হবে না, তো মেয়েটা মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, তো মেয়েটা সুইসাইড করবে, এমন একটা পজিশন চলে আসবে। তখন সে সুইসাইডের করার অ্যাটেনশন যখন নিল মেয়েটা, তো শাহিন ভাই তখন সেই মেয়েটার কাছে যে একটা কথা বলছে, যে দেখো, তুমি আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আমরা যদি এক হয়ে যাই, তখন না তোমার অনেক খুঁত আমার ধরা পড়বে। দেখা গেছে তুমি না উল্টাপাল্টা ঘুমাও, মানে প্রেম করতেছি, তোমার তো উল্টাপাল্টা ঘুম আমি দেখি নাই, বা আমি উল্টাপাল্টা ঘুমাই, তুমি এটা দেখো নাই। কিংবা আমার আমার পায়ের জুতা খুললে অনেক গন্ধ আসে, তুমি এটা দেখো নাই। কারণ তোমার কাছে আমি স্বপ্নের মানুষ, আমার কাছে তুমি স্বপ্নের মানুষ। এই স্বপ্নের মানুষের দোষ ত্রুটি গুলো কিন্তু বেরিয়ে আসবে। হ্যাঁ, তো আমরা মিল যদি হয়ে যায়, এই দোষগুলো তোমার আস্তে আস্তে আমার কাছে বেরিয়ে আসবে। তখন তত তুমি আমার কাছে, মানে এই যে আজকে জনপ্রিয়তাটা কমতে থাকবে। হ্যাঁ, তো ভালোবাসাবাসি করলেই, তাকে পেলেই কিন্তু আপনার জীবন মানে একেবারে ধোয়া তুলসী পাতার মতো হয়ে যাবে, বা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে এমন না। যাকে ভালোবাসেন, যার কারণে আপনি ব্যর্থ মনে, মানে আপনি যার মানে অনুপস্থিতি থেকে আপনি নিজেকে ব্যর্থ মনে করতেছেন, তাকে পেলে কিন্তু অনেকগুলো দোষ তার ধরা পড়বে। আমার একসময় খুব স্বপ্ন ছিল চলচ্চিত্র পরিচালক হওয়ার। হ্যাঁ, তো আমি স্বপ্ন যখন আসছি, এখন চলচ্চিত্র পরিচালকের অনেক ত্রুটি আমার কাছে ধরা পড়ছে। হম, অনেক ত্রুটি আমার কাছে এখন ধরা পড়ে, যে না, পরিচালক হলে হওয়াটা উচিত হয় না, আমার প্রযোজক হওয়া উচিত ছিল, অনেক টাকা পয়সা হতো। তো আপনি যেটা আশা করবেন সেটা পেয়ে যান, সেটা অনেক ধরনের মানে খুঁত বের হবে। তো আপনি না পাওয়াটাই ব্যর্থতা না, হ্যাঁ। তা আপনি হ্যাঁ, চেষ্টা আমরা করবেন যদি অনেক একটু জীবনে। চলচ্চিত্র বিষয়ে আপনার কাছে জানতে চাই, আপনার প্লিজ প্লিজ। প্রথম চলচ্চিত্র সম্পর্কে। তো এই প্রথম চলচ্চিত্র বানাতে গিয়ে মানে যে অভিজ্ঞতাগুলো আপনার হয়েছিল, আহ, এই মানে এরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনার কাছে খুবই খারাপ লেগেছিল, বা এখন ওই বিষয়টা মাঝে মধ্যে মনে পড়ে, এরকম কোনো অভিজ্ঞতা কি আছে? নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক অভিজ্ঞতা থাকে, অনেক উৎসাহ থাকে, আর অনেক অভিজ্ঞতাও থাকে, অনেক ব্যর্থতাও থাকে, অনেক দুঃখও থাকে, অনেক কষ্টও থাকে। হ্যাঁ, প্রথম কষ্টটা হচ্ছে এরকম, যে একজন চলচ্চিত্র পরিচালক, নবীন পরিচালক যখন আসেন, কাজ করতে আসেন, আমাদের চলচ্চিত্র যখন উনি ওনারা কাজ করতে আসেন, সর্বপ্রথম একজন নবীন শিকার হয় অসহযোগিতা। হ্যাঁ, মানে আমাদের দেশের শিল্পী বলেন, কলাকুশলী বলেন, হ্যাঁ, এরা এখনো পেশাদারিত্ব ভাব এদের নাই, অনেকের নাই, মানে সবার নাই তা না, অবশ্যই অনেকে গুণী জ্ঞানী মানুষ আছে, তাদের আছেন, অনেক ভালো মানুষ আছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় একটা নবীন পরিচালক আছে, প্রথমেই তারা শিল্পীদের একটা অসহযোগিতা পায়। হ্যাঁ, যেমন একটা আমাদের কি উচিত, একটা নতুন ছেলে মেয়ে আসলে তাকে উচিত তাকে একটু কম টাকা নেয়া, তাকে হেল্প করা, তুমি পরিচালক হতে এসছো, আমার বাজেট 40 লাখ, যেহেতু তোমার প্রথম, 10 লাখ কম। হ্যাঁ, তারপরে আমি একজন যে ক্যামেরাম্যান, আমি তো নেই 5 লাখ, হ্যাঁ, যেহেতু তুমি নতুন ভাই, তোমাকে 2 লাখ কম নিবে। তাতে হয় কি, তার ফাইন্যান্সারটা আনাটা সহজ হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাগুলো আর উল্টা হয়। উল্টা হয় বলতে যেমন, আপনি এখন সাকিব খানকে নিলে, সাকিব খানের ড্রেসের পিছনে কিন্তু আপনাকে মানে 5 লাখ টাকা ড্রেস দিতে হবে তাকে, একটা আলাদা ড্রেসমেন্ট দিতে হবে তাকে। কিন্তু একটা নতুন ছেলে মেয়ে আসলে আমরা উল্টাটা করি, সাকিব খানকে দেখো সালার বস্তা পড়লো, তাকে সাকিব খানই মনে হবে, তাকে মানুষ ভালোবাসবে। কিন্তু যখন একটা নতুন নিউ কামার ছেলে আসবে, তখন কিন্তু তাকে আমাদের উচিত বেশি জামা কাপড় দেওয়া, বেশি, মানে তাকে সাকিব খানের 5 লাখ দিলে তাকে 10 লাখ দেওয়া উচিত। হ্যাঁ, সাকিব খানের ফাইটের পেছনে যদি 5 লাখ খরচ হয়, এই নতুন ছেলে মেয়েটার পেছনে কিন্তু 10 লাখ টাকা খরচ খরচ করা উচিত। আমরা উল্টাটা করি, নতুন ছেলে মেয়ে আসলে আমরা সরি, আমরা চিন্তা করি যে দূর নতুন, এরা এত অল্প টাকা দিলেও হবে।
আরে আমি হয়তো বললাম, এই রাব্বানি ভাই দূর, আপনি আসছেন, আপনার হিরো বানাইছে, এটা একটু বেশি বিশাল ব্যাপার, ধর আপনি আপনি বাড়ির থেকে জামা কাপড় নিয়ে আসবেন। উল্টা, এটা এটা উল্টা হয় না? একটা পরিচালক এরকম অভিজ্ঞতার শিকার এমনি হয়। তো আমার যে নাই, বা ওরকম, আমি এই বিষয়ে জানি না। হ্যাঁ হ্যাঁ, এরকম বেশি যে তাকে এই জিনিসগুলো অসুবিধা করা হয়, হ্যাঁ? এই একজন পরিচালকেরা আমাদের ভীষণ ভীষণ ব্যর্থতা। হ্যাঁ, আমি কিন্তু আমি কখনোই করি না কোনো নবীন প্রবীণ, হ্যাঁ, যেই আসুক না কেন, তা আমি কখনো আলাদা চোখে দেখিনি, বরং নবীনকে আরো বেশি সহযোগিতা করতে হয়। আমাদের অনেক দুঃখ আছে, আমি না বললাম। হ্যাঁ, তবে এটা ঠিক, একজন শিল্পী যখন নতুন আমাকে বলেছিলেন, আরে তুমি আসছো ফিল্মের নাটক বানাইতে বানাইতে আসছো ফিল্ম, আসছো ফিল্ম বিশাল ব্যাপার, এটা সেটা বোঝো না, অমুক তমুক। এখন সে আমার সামনে দাঁড়ায় কথা বলতে হলে 10 বার ভাববে, এটা স্বামী। তো আমি যদি ওখানে ব্যর্থ, ওই কষ্টটা সহ্য না করতে পারতাম, ওখানে ঝগড়া লেগে যেতাম, ওখানে আমি ভাব দেখাইতাম, তাহলে কিন্তু আমার ওখানে থেমে যেত, চলচ্চিত্রটা হইতো না। আমি যদি মনে করি দূর, কোটি টাকা খরচ করে চলচ্চিত্র বাড়িতে আসছি কেন, কোটি টাকার যে আমি মানে আমি গরুর ফার্ম দিব, মাসে 10 লাখ কামাবো, আমি তাই পারতাম, কিন্তু আমি না, সহ্য করে সিনেমাই বানাই। হ্যাঁ, তো এরকম অনেক অসংখ্য ঘটনা আছে। তো ওখানে থেমে যাওয়া যাবে না, কোথাও থেমে যেতে নাই। আমি একটা ছেলেকে চিনি যে লেগে পড়েছিল, আমাদের এই যে এখন হিরো আলম, হিরো আলম বলতে যে ভাইরাল, দেখেন কত অসহ্য অপমান সহ্য করে কিন্তু সে টিকে আছে। এই জায়গায় কিন্তু ভাই একটা কথা বলা যায়, আমি বলতে পারি। দেখেন, সেটা হচ্ছে যে ওর কাছ থেকে কিন্তু আমাদের শেখার উচিত। পজিটিভলি হ্যাঁ যদি চিন্তা নিশ্চয়ই। করেন, ওর যে লাইফ স্ট্রাগল গুলা, ওই স্ট্রাগল করার পরে ওকে মানুষের নানান ধরনের কথা বলেন বলেন, বা পুলিশি যে ভয় বলেন, বা অনেক কিছু তার উপর যে চলে গেছে, তার পর্যন্ত মানে পরেও কিন্তু সে এখন স্ট্রাগল করে এই পর্যন্ত এখন স্ট্রং আছে। তার কিন্তু হ্যাঁ উচিত ছিল বেশ কয়েকবার সুইসাইড করা উচিত। মানে এই যে তার হ্যাঁ হ্যাঁ লাইফে হ্যাঁ। প্রেসার, সে কিন্তু করে নাই। একে তো না সে না, তার সে থেমে পড়াশোনা থাকে। নাই, তার ওই ধরনের মেধা নাই, ওই ধরনের যোগ্যতা নাই, কিন্তু তারপরেও কিন্তু সে একটা লেভেলে চলে আসছে, যেটা আসলে বলা উচিত না। ওকে যতজনের মানুষ চিনে, হাসি দিয়ে চিনুক বা যে কারণে চিনুক, আমাকে আপনাকে চিনে না। তো ওর তো একটা না জিদ বলেন বা ওর যে লেগে থাকাটা, ধৈর্য, আমি সবচেয়ে প্রাধান্য দিব ওর যে লেগে থাকাটা, যে হম চেষ্টা হম করলে হম। আসলে অনেক কিছু করা যায়, সেটা বাস্তব প্রমাণ হিরো আলম, আমি মনে করি। না না, যে ও হ্যাঁ, চেষ্টা করে অবশ্যই আজকে অবশ্যই। পর্যন্ত আসতে পারছে। তাকে নিয়ে এখন বিবিসি নিউজ করেছে, তাকে নিয়ে হ্যাঁ, সিএনএন এটা নিউজ অনেক করেছে। বড়। আমাদের বাংলাদেশে আর কারো করছে বিশাল কিনা ব্যাপার। কোনো না সেলিব্রিটির আমি না জানি না, না। আমার জানা নেই, আমার জানা নেই, আমারও জানা ওকে নেই, বাট করেছে। ওকে করছে। হ্যাঁ ওকে করেছে তো। তো এখন হিরো আলম একটা অশিক্ষিত ছেলে, মূর্খ ছেলে, সে কিন্তু ওই যে একটা কথা বলছে, আমার খুব ভালো লেগেছে। সে বলছে, ভাই কেউ আমাকে শিখান, আমি পারি না, আমার তো এটা হুম। ব্যর্থতা না, আমি পারি না, এটা তো আমার অযোগ্যতা না। হ্যাঁ, আমাকে আপনারা শিখান, আমাকে যোগ্য করেন, আমাকে কথা শিখান, আমাকে ভাষা শেখান, আমাকে সুর শেখান। হ্যাঁ, আপনার কেউ যদি আমার কাছে না আসেন, আমাকে শেখানোর মতো দূর থেকে গালাগালি করেন, তাহলে আমি শিখবো না। এই কথাটা সে খুব দামি বলেছে। হ্যাঁ, এটা আমরা এখন, আপনার কথা হচ্ছে যে আপনি কোনো কারণেই নিজেকে ব্যর্থ মনে করবেন না। হ্যাঁ, কোনো কারণে আপনি পরামর্শ করুন কারো কাছে। হ্যাঁ, আপনার একটা বান্ধবী চলে গেছে, আপনার একটা প্রেমিক চলে গেছে বলে আপনি আর প্রেমিক পাবেন না। আমার এরকম পৃথিবীতে অসংখ্য ঘটনা আছে, যে পরবর্তীতে সে অসম্ভব সফল মানুষের দেখা পাইছে, অসম্ভব গুণী মানুষের দেখা পাইছে। পৃথিবীটা দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ছেলে না মেয়ে এটা ভুলে যান, আগে আপনি একজন মানুষ, মানুষ হিসাবে পৃথিবীর আমরা সমস্ত শেষ করব। রূপ। আপনারও অনেক সময় নিয়ে নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এত সুন্দর কথা হয়তো আমরা জানতাম না, আপনার কাছ থেকে যে কথাগুলো জানতে পারলাম। আশা করি দর্শক আপনারা প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। বিন্দুমাত্র যদি আপনাদের কাজে লাগে, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হবে, আমরা সার্থক হব। শামীম ভাই, আমি শেষ করব আপনাকে আহ, একটু যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, বা যারা জি 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 জি, হতাশাগ্রস্ত আমি আছেন দর্শকদের কাছে এখন বা হতাশাগ্রস্ত যারা, পরবর্তীতে যারা অনুষ্ঠানটা দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারাই আপনার অনুষ্ঠানটা দেখবেন, আমি একজনের কাছে বলবো, হাত জোর করে বলবো, ভাই নিজেকে ব্যর্থ মনে করবেন না। যদি কোনো কারণে আপনারা ডিপ্রেশনে ভোগেন, আমার কাছে পার্সোনালি আমার ফেসবুক আইডি আছে আপনার, বা আমার হোয়াটসঅ্যাপে আছে, আপনারা যেখানে পারেন আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, অন্তত পক্ষে আপনি যে বিষয়টা ব্যর্থ, ওই বিষয়টার জন্য একটা সমাধান আপনাদের দিতে পারবো, এটুকু বিশ্বাস করে সুইসাইড করার আগে মনে রাখেন যে শামীম ভাই নামে একজন আছেন, চলচ্চিত্র পরিচালক আছেন, নাট্য পরিচালক আছেন, ওনার কাছে যোগাযোগ করলে কোনো না কোনো ভাবে হেল্প করবো। আপনার যদি 100 টাকার জন্য আত্মহত্যা করতে চান, আমি কিন্তু 10 টাকা দিয়ে হলে আপনাকে হেল্প করতে পারবো। তাই না, জি। 10 টাকা দিলাম, শুরু করেন, বাকি 90 টাকা জোগাড় হবে, এটুকু করতে পারবো। এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আত্মহত্যা করবেন না ভাই, আত্মহত্যা করবেন না বোন, আপনারা আমাদের মানুষ, আমাদের সঙ্গী, আমাদের সহপাঠী, আমাদের দেশের মানুষ, আপনারা কখনোই টেনশন নেবেন না। একটি বার হলে আমার সাথে যোগাযোগ করুন, বা আমার মতো একজন শিল্পীর সাথে যোগাযোগ করুন, একটা বড় জায়গায় আপনি নক করুন, ফেসবুকে নক করুন, অনেক হাত আপনার জন্য বসে আছে।
কোনোদিন কোনোভাবে নিজেকে অসহায় মনে করবেন না, নিজেকে ব্যর্থ মনে করবেন না, এটুকু আপনার কাছে অনুরোধ। আবারও হাত জোড় করে বলছি, কেউ নিজেকে ধ্বংস করবেন না। আপনার মার হক আছে আপনার প্রতি, আপনার বাবার হক আছে, আপনার ভাই বোনের হক আছে, আপনার বন্ধু বান্ধবের হক আছে আপনার প্রতি। আপনার জীবনটা শুধু আপনার একার না, আমাদের সবার। তো এইগুলো চিন্তা করবেন, চিন্তা করে এই অ্যাটেনশন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে ব্যর্থ হয়েছেন সেই কারণটাকে আপনাকে পাইয়ে দিব, এটুকু কথা দিতে পারি আমি, ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো আমরা থাকবেন আপনার দর্শক। কাছে অনেক কিছু জানতে পারলাম। আরেকটা জিনিস আমরা আপনার কাছে আশা করে থাকি যে যেহেতু আপনি চলচ্চিত্র নির্মাণ করেন, নাটক নির্মাণ করেন, নাটক লিখেন, তো আমি আশা করি আপনার কাছ থেকে এটাই যে আত্মহত্যা প্রতিরোধের কোনো কিছু আপনার কাছ থেকে আমরা পেতে পারি। সেটা চলচ্চিত্র হতে পারে, নাটক হতে পারে, যেখানে এরকম একটা মেসেজ থাকতে পারে যেন আত্মহত্যা মানুষ না করে। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনার কাছে। কারণ আপনারা যারা আছেন এরকম যারা বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্রকার বা নাট্য নির্মাতা বা সাংবাদিক, লেখক, সবাই মিলে যদি আসলে এই বিষয়টাতে আমরা একটু জোরালো আওয়াজ তুলতে পারি, তাহলে মনে হয় আমাদের এই সমাজ থেকে আত্মহত্যার পরিমাণটা কমে যেতে পারে। এটা আমার বা আপনার একার পক্ষে সম্ভব না। যদি সবাই মিলিত হয়ে কাজ করা যায় তাহলে হয়তো মানুষ এই বিষয়টা বুঝতে পারবে যে আসলে আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখবেন, আর শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জি জন্য জি দোয়া করবেন, যাতে আমরা ভালো কিছু করতে পারি বা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি বা ভালো পরামর্শ যেটাই পারি না কেন চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারবো। ভাই, দর্শকের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলা থাকলে সেটা জি। বলতে পারেন না, আর আপনার। আর কিছু বলার না দর্শকরা। আমরা আমরা রাব্বানি ভাই অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, অনেক ভালো একটা সাবজেক্ট নিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা এই আমাদের এই 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 উদ্যোগটার সাথে জড়িত থাকবে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আশেপাশে সহপাঠী, সহকর্মী, এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান, এদের প্রতি দৃষ্টি রাখুন। এরা যেন কোনোভাবে ডিপ্রেশনে না যায়। আপনি সঙ্গে সঙ্গে এই ডিপ্রেশনের মানে থেকে বের হয়ে আসার পথ বাতলিয়ে দিন। হ্যাঁ, পথ করে দিন। হ্যাঁ, এটা আপনাদের সবার প্রতি দাবি থাকবে এবং অনুরোধ থাকবে। এবং অবশ্যই এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। আপনি কমে আসুক আত্মহত্যা, আমি এই কথা বলবো না, একটি আত্মহত্যা যেন না হয় আমরা সেই আশাই করবো। একটি আত্মহত্যা হবে না, আমরা একটা বছর তো দেখতে চাই যে একটি আত্মহত্যাও দেশে ঘটেনি। হ্যাঁ, আমরা সেদিন আমাদের এই প্রোগ্রাম সার্থক হবে, রাব্বানি ভাই এই প্রোগ্রাম সার্থক হবে। হ্যাঁ, আমি সেই আশাই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে থাকুন এবং পরবর্তী অনুষ্ঠানে আবারও নতুন কাউকে নিয়ে হাজির হব। কিন্তু বিষয় একটাই, আত্মহত্যাকে না বলুন। আত্মহত্যা জীবনের কোনো কিছু সমাধান দিতে পারে না। আত্মহত্যা যে করতে চায় তাকে বোঝান, নিজে ভালো থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন। সবাইকে আবারও শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন।